কালকে একটি রিপোর্ট আপনাদের জন্য আমি করেছিলাম, সেখানে বলেছিলাম ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল এই প্রয়োগে ইসরায়েলের একটি হাসপাতালের উপর অ্যাটাক করেছে ইরান, এবং ইসরায়েল এবং ইরানের যুদ্ধের সপ্তম দিনে এই প্রথমবারের জন্য ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। এবং এই যে মিডিল ইস্টের কোনো যুদ্ধে প্রথমবারের জন্য ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে কোনো নির্দিষ্ট দেশ। তবে আজকে এই রিপোর্টের গভীরে একাধিক নতুন তথ্য কিন্তু আমাদের সামনে এসছে। সেখানে ইরান যে স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করেছে তা এক কথায় চমকপ্রদ, সকলে চমকে যেতে বাধ্য। মিলিটারি স্ট্র্যাটেজিতে যদি আপনি ডেপথ অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন ইরান কিন্তু এক্ষেত্রে এক মাস্টার স্ট্রোক দিয়েছে। কেন বলছি মাস্টার স্ট্রোক? কারণ এই এই যে স্টেপ, এটা যে কেউ নিতে পারে তা কিন্তু কেউ ভাবতেই পারেনি বর্তমান সময়। সেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের উপর ইরান যে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলগুলো প্রয়োগ করেছে তার প্রত্যেকটিতে ক্লাস্টার বোম ইউজ করা হয়েছে। এই ক্লাস্টার বোম ব্যবহার করা যায় বর্তমান সময়ে, এবং কেউ ব্যবহার সত্যি সত্যি করে যাবে বা করে ফেলবে তা তো ভাবতেই পারেনি কেউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধরনের ক্লাস্টার বোম ওরিয়েন্টেড জিনিসপত্র ব্যবহার করা হতো। এই ক্লাস্টার বোমের যে এফেক্ট তা কিন্তু ইসরায়েল প্রাথমিকভাবে পেলেও এর কিন্তু একটা লং টার্ম এফেক্টিভিটি আছে সোসাইটিতে। মনে রাখবেন, এই ক্লাস্টার বোম যেভাবে কাজ করে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ আমাদের কিন্তু রেখে যাবে। এবং ইসরায়েলের যেখানে ক্লাস্টার বোম অ্যাটাক ইরান করেছে তা কিন্তু আজীবনের জন্য একটা নিষিদ্ধ জায়গা হিসাবে চিহ্নিত করতে হবে ইসরায়েলকে। কেন আমি বলছি এ কথা? এই ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলে বুঝবেন ইরানের ডিফেন্স স্ট্র্যাটেজি এখানে কোন মাস্টার স্ট্রোক কালকে দিয়েছে। যার যেটা ভালো তার আপনাকে প্রশংসা করতেই হবে, যার যেটা খারাপ আপনাকে সমালোচনা করতেই হবে। মিলিটারি লড়াইয়ে যদি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনারা নিখুঁত বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এক্ষেত্রে কিন্তু ইরান ইসরায়েলের থেকে এক স্টেপ এগিয়ে আছে, অন্তত ক্লাস্টার বোম প্রয়োগে। ক্লাস্টার বোমটা কি দেখুন, ক্লাস্টার বোম হলো ক্যাপসুল, মানে বোঝেন তো ক্যাপসুল, আমরা যে ওষুধ খাই সেই ক্যাপসুলের খোলটাকে যদি আপনারা খোলেন দেখবেন ছোট 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 অনেক ছোট ছোট উপাদান থাকে, গুড়ি গুড়ি উপাদান, ইনগ্রিডিয়েন্টস, যেখানে ওষুধটা আসলে ভরা থাকে। পেটের ভিতরে গিয়ে কি হয়, সেই ক্যাপসুলটা খুলে যায় বা ক্যাপসুলের ওই বাইরের অংশটা দ্রবীভূত হয়ে যায়, ফলে ওষুধের ছোট ছোট পার্টিকেলগুলো আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। ক্লাস্টার বোম একদম সেই কাজটাই কিন্তু করে যা ক্যাপসুল করে। ক্যাপসুলের মতো একটি অংশ ছবিতে আপনারা দেখবেন এই পার্টিকুলার অংশগুলোকে বলা হয় মিউটেশন। এই মিউটেশনগুলো কি হয়, এই মিউটেশনগুলো আপনি যখন হিট করছেন সেই হিটিং করার মুহূর্তে মাটি থেকে যখন 7 থেকে 10 কিলোমিটার উপরে থাকে তখন এগুলো খুলে যায়। এই যে খুলে গেল প্রত্যেকটি ক্যাপসুল, এর ভিতরে অসংখ্য ছোট ছোট এক্সপ্লোসিভ থাকে, বিস্ফোরক থাকে এর ভিতরে, এবং সেই বিস্ফোরকগুলো মাটিতে ছড়িয়ে পড়ে। কোনোটা ফাটে, কোনোটা ফাটে না। যেগুলো ফেটে গেল সেগুলো জায়গাটিকে তছনছ করে দিল। সমস্যাটা কোথায় জানেন? যেগুলো ফাটে না সেগুলোকে নিয়ে। আজকে ওই ছোট ছোট পার্টিকেলগুলো, এক্সপ্লোসিভ পার্টিকেলগুলো মাটিতে তো মিশে গেল, কিন্তু কালকে কোনো না কোনো কাজে যদি ওগুলোর উপর প্রেসার পড়ে বা ওগুলো যদি কোনো না কোনোভাবে একটা ডিসব্যালেন্স অবস্থার মধ্যে পড়ে তাহলে কিন্তু সেগুলো ফেটে যেতে পারে হুট করে, এবং লং টার্ম সিভিলিয়ানদের উপর কিন্তু সিভিলিয়ান এফেক্ট কিন্তু একটা দেখা যেতে পারে, যা বিজ্ঞানীরা বলেন। এইখানে ইরান কিন্তু ইসরায়েলের এই যে পার্টিকুলার হাসপাতাল, সোরোকা হাসপাতাল, আপনারা জানেন কালকে জানি আন্তর্জাতিক স্তর তোলপাড় হয়ে গেছে, সেখানে কিন্তু এই ধরনের ক্লাস্টার মিউটেশন ওয়ার হেডসকে ব্যবহার করেছে, অর্থাৎ ক্লাস্টার বোমাকে ব্যবহার করেছে। তা মাটি থেকে 7 কিলোমিটার উপরেই খুলে যায়, এবং ওই যে ছোট ছোট এক্সপ্লোসিভের যে কণাগুলো আছে তা 8 কিলোমিটার অব্দি ডিস্টেন্সে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ একটা ক্যাপসুল খুলে গিয়ে ছোট 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 এক্সপ্লোসিভ গুলো 8 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে, যা কিন্তু ইসরায়েলের জন্য কোনোভাবেই ভালো খবর নয়। এবং পার্টিকুলার ওই জায়গাটিকে নিয়ে ইসরায়েল কিন্তু আগামী 50 বছর পরেও সতর্কতা অবলম্বন করবে, এবং এটাই করতে বাধ্য হবে। শোনা যায় ওয়ার্ল্ড ওয়ার 2 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন এই ধরনের ল্যান্ডমাইনের প্রয়োগ করা হয়েছিল। সেই ল্যান্ডমাইন বা এই ছোট ছোট এক্সপ্লোসিভ গুলো এখনো নাকি কোথায় কোথায় মাটিতে পোতা আছে বা কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে তা কিন্তু এখনো বিজ্ঞানীরা সমস্তটা আইডেন্টিফাই করতে পারেনি, এবং এখনো কিন্তু ওই ওয়ার জোনগুলোকে সতর্কতার সঙ্গে প্রোটেক্ট করা হয়। কারণ এখন যদি কোনো সিভিলিয়ানস
ওই ধরনের ল্যান্ডমাইন কিংবা ছোট ছোট এক্সপ্লোসিভের উপর কোনোভাবে পা দিয়ে দেয় বা কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে, তাহলে কিন্তু এগুলো বিস্ফোরণ এখনো ঘটাতে পারে। এই ক্লাস্টার বোমার ভিতরে যে এক্সপ্লোসিভ গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বিন্যাস করা সম্ভব নয়। ফেটে গেলে বেঁচে গেলেন, ফেটে গেল, জায়গাটা ধ্বংস হয়ে গেল, এফেক্ট হলো, একটা তাৎক্ষণিক আপনি প্রতিক্রিয়া পাবেন, কিন্তু লং টার্ম এফেক্ট কিন্তু এর মারাত্মক, যা কিন্তু কালকে ইরান করেছে। এবং ইসরায়েলের উপর এই পুরো বিষয়টা কিন্তু অত্যন্ত খারাপভাবে একটা এফেক্ট ক্রিয়েট করবে, তা অনেকেই বলছেন। এবার পুরো এই বিষয়টির ভয়াবহতা অনুধাবন করে 2008 সালে আন্তর্জাতিক স্তরে একটি কনভেনশন আনা হয়। এই কনভেনশনে 110টি দেশ সই করে এবং সেই দেশগুলো প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা কোনো অবস্থাতেই ক্লাস্টার এই যে এক্সপ্লোসিভ তা কিন্তু ব্যবহার করবে না। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এই পৃথিবীর 110টি দেশ এইটাই সই করলেও ইরান বা ইসরায়েল কেউ কিন্তু এই কনভেনশনে সই করেনি সেদিন। এবং আজকে কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন। ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে আফগানিস্তান এবং বোধহয় শ্রীলঙ্কা এই কনভেনশনে বর্তমানে সই করেছে। অর্থাৎ এই পুরো বিষয়টির গুরুত্ব এতটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যে আলটিমেটলি আন্তর্জাতিক স্তরেও বাধ্য করেছিল বিভিন্ন দেশকে এই কনভেনশনে সই করতে। এবার এই ক্লাস্টার এক্সপ্লোশনের পর ইসরায়েলও যে বসে আছে তা কিন্তু নয়। ইসরায়েল কালকে রাতে সাম্প্রতিক সময় সব থেকে বড় হামলাটা ইরানের উপর করেছে। কি করেছে? 60টি ফাইটার জেট পাঠিয়েছে এবং 120টি পার্টিকুলার জায়গাকে তারা টার্গেট করে মিসাইল স্ট্রাইক করতে শুরু করেছে। ম্যাক্সিমাম জায়গায় তেহরানকে কেন্দ্র করেই এই অ্যাটাক হয়েছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? কালকে ইসরায়েল এমন একটা কর্মকাণ্ড ঘটিয়ে দিয়েছে যা ইরানের জন্য কিন্তু বিপজ্জনক। কালকে রাতে ইসরায়েল যে অ্যাটাক করেছে সেখানে দ্য স্প্যান্ড হেডকোয়ার্টার, এই নিউক্লিয়ার সাইটের হেডকোয়ার্টারকে টার্গেট করা হয়েছে। এইটি কিন্তু অত্যন্ত সুরক্ষিত একটি জায়গা। এই স্প্যান্ড হেডকোয়ার্টারকে কি বলা হয়? ইন্ডাস্ট্রিয়াল সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ইরানিয়ান মিনিস্ট্রি অফ ডিফেন্স। অর্থাৎ নিউক্লিয়ার ওরিয়েন্টেড যত গবেষণা হয় তার প্রাণকেন্দ্র কিন্তু দ্য স্প্যান্ড হেডকোয়ার্টার, যা 2011 সালে লুকিয়ে লুকিয়ে ইরান কিন্তু বানিয়ে দিয়েছে। ইরান কিন্তু এগুলো সব সিক্রেটলি করেছে। তারা কিন্তু আন্তর্জাতিক স্তরকে কথা দেওয়া সত্ত্বেও নিউক্লিয়ার ক্রিয়া বিক্রিয়া নিয়ে এই ধরনের প্রক্রিয়াগুলো চালু রেখেছিল। এবং আজকে একের পর এক নিউক্লিয়ার সাইটের কথা যখন আমাদের সামনে আসছে তখন তো আমরাও চমকে যাচ্ছি, এটাও তো বাস্তব। কারণ আন্তর্জাতিক স্তর এক্সপেক্টই করেনি অলরেডি ইরান তাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট 60-70% করে ফেলবে। তা কিন্তু আন্তর্জাতিক স্তরে যে চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ যে চুক্তি অনুযায়ী ইরান এনরিচমেন্ট, ইউরেনিয়াম এনরিচমেন্ট 3.5%-এর বেশি করার কথা ছিল না, তারাও কিন্তু 60-70% করে নিয়েছে। হয়তো আর 1 মাস গেলে বা কিছুদিন গেলেই 90% এনরিচমেন্ট করে নিয়ে তারা নিউক্লিয়ার উইপেনটাও বানিয়ে নিত, ঠিক যখনই ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল একত্রে ইরানের বিপক্ষে যুদ্ধটা ঘোষণা করেছেন। এবার ক্লাস্টার বোমার প্রয়োগের পর ইসরায়েলও পাল্টা দেবে এটা জানা ছিল এবং ইসরায়েল কিন্তু পাল্টা দিয়েছে। তবে সব থেকে উল্লেখযোগ্য কথা হলো কালকে ডোনাল্ড ট্রাম্পের একটি স্টেটমেন্ট নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি এখনো 2 সপ্তাহ ভাববো এই পুরো বিষয়টার মধ্যে আমি ঢুকবো কি ঢুকবো না। তিনি সিক্রেটলি বলছে ইরানের উপর আক্রমণ চালাও, ইসরায়েল যা ক্রমাগত করছে। অথচ আন্তর্জাতিক স্তরে তিনি আমেরিকাকে এই পুরো যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে ঢোকাতে চাইছেন না, যা নিয়ে আবার ইসরায়েলে বিতর্ক শুরু হয়েছে। কালকে ডোনাল্ড ট্রাম্প একটি স্টেটমেন্ট দিয়েছেন, আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে অন্তত আমেরিকার পয়েন্ট অফ ভিউটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, I am not looking to fight, but if it is a choice between fighting and having nuclear weapon, you have to do what you have to do. অর্থাৎ আমি যুদ্ধ করতে চাইছি না, কিন্তু যদি যুদ্ধ এবং নিউক্লিয়ার শক্তির মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয় তাহলে আমি যুদ্ধকেই বেছে নেব। নয় যুদ্ধ হবে, নয় নিউক্লিয়ার এগ্রিমেন্টে ইরান সই করবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার যে নিউক্লিয়ার এগ্রিমেন্ট করতেই হবে ইরানকে, কোনোভাবে নিউক্লিয়ার বোম ইরানের বানানো সম্ভব নয়। কিন্তু পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টাতে ধীরে চলো নীতি নিচ্ছেন, আন্তর্জাতিক স্তরকে অন্তত এটা দেখানোর চেষ্টা করছেন। কারণটা কি? কারণ ডোনাল্ড ট্রাম্পও জানেন এই পুরো বিষয়টায় যখন আমেরিকা ঢুকে যাবে তখন কিন্তু এটা শুধু ইরান ভার্সেস ইসরায়েলের যুদ্ধ থাকবে না, তখন ইসরায়েল পিছনের সারিতে চলে গিয়ে অনেক বেশি এটা আমেরিকা, চায়না, রাশিয়া, আন্তর্জাতিক সমস্ত বড় বড় শক্তির ইনভলভমেন্ট কিন্তু হয়ে যাবে। তা কিন্তু আমেরিকার ক্ষেত্রেও কোনো না কোনো বিপর্যয় আনতেও পারে, অনেকে বলছেন। পাশাপাশি কালকে ইসরায়েলের পক্ষ থেকে ফের একবার ইরানের সেনাপ্রধানকে কিন্তু টার্গেট করা হয়েছে।
আগের শুক্রবার সেনাপ্রধানের মৃত্যুর পর ইরান কিন্তু নতুন সেনাপ্রধানকে নিয়োগ করেছে, IRGC চিফ। সেই চিফকেও কিন্তু কালকে টার্গেটের আওতায় আনা হয়েছে। তবে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, কালকে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের যে ডিফেন্স মিনিস্টার তিনি সরাসরি বলেছেন তাদের টার্গেট খামেনি, অর্থাৎ ইরানের সুপ্রিম লিডারকে টার্গেট করলো ইসরায়েল। যদিও বিভিন্ন সূত্র মারফত যে খবর প্রচার করা হয়েছে সেখানে বলা হচ্ছে খামেনির এক্স্যাক্ট লোকেশন, যে বাংকারে উনি লুকিয়ে আছেন, সেই লোকেশন ইসরায়েলের কাছে থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই চাইছেন না যে সুপ্রিম লিডারকে হত্যা করুক ইসরায়েল। অর্থাৎ এখানে যেহেতু ইসরায়েল আমেরিকার উপর 100% ডিপেন্ড করে আছে বিভিন্ন ক্ষেত্রে, তাই ডোনাল্ড ট্রাম্পের কথাটাকেও কিন্তু প্রায়োরিটি দিতে হচ্ছে ইসরায়েলকে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো, যখন ইসরায়েল আমেরিকার উপর ডিপেন্ড করে আছে তখন আমেরিকার গতিবিধিও কিন্তু ইসরায়েলের জন্য খুব একটা ভরসা দিচ্ছে তা কিন্তু নয়। কালকে কাতারের যে এয়ারবেস গুলো আছে সেখান থেকে আমেরিকা তাদের সমস্ত ফাইটার জেটকে সরিয়ে নিচ্ছে। আমেরিকা ভয় পাচ্ছে ইরান কোনো না কোনো পাগলামো করে যদি মিডিল ইস্টে ছড়িয়ে থাকা আমেরিকান যে বেস ক্যাম্পগুলো আছে সেগুলো থেকে যদি অ্যাটাক করে, তাহলে আমেরিকার কিন্তু হেভিলি ড্যামেজ হবে। আমেরিকা কিন্তু এই যুদ্ধে অফিসিয়ালি ঢোকেনি, কিন্তু কোনো না কোনোভাবে আমেরিকার যে এলিমেন্ট কম্পোনেন্ট সেগুলোকে যদি অ্যাটাক করা হয় ইরানের পক্ষ থেকে, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে আমেরিকা। কিছুটা সেটা অনুধাবন করেই আমেরিকা হয়তো তাদের ফাইটার জেট, তাদের একের পর এক এয়ারক্রাফট কাতার, সৌদি, জর্ডন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমেরিকাতে ফিরিয়ে নিচ্ছে। অর্থাৎ আমেরিকাও যুদ্ধের জন্য প্রস্তুত আছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তারা কিন্তু অনেক বেশি সাবধানী, অনেক বেশি ধীরে চলো নীতিতে বর্তমানে বিশ্বাস করছে। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। সেখানে বলা হচ্ছে কাতারের আল উদিয়াদ এয়ারবেস, এখানে আমেরিকা কিন্তু 15 থেকে 28 জুনের মধ্যে 18 জুনের মধ্যে সব থেকে বেশি মুভমেন্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে কিছুদিন আগেও মানে 3 থেকে 5 জুনের মধ্যে স্যাটেলাইট ইমেজে এখানে 40টার বেশি ফাইটার জেট আমেরিকা ডিপ্লয় করেছিল, সেখানে বর্তমানে ডিপ্লয়মেন্টের সংখ্যা মাত্র 3টে। অর্থাৎ মিডিল ইস্ট থেকে আমেরিকা কেন তাদের ইকুইপমেন্টকে সরিয়ে নিচ্ছে সেটাও কিন্তু এক বড় রহস্যজনক খবর, এবং সেই খবরের যে বিশ্লেষণ তা কিন্তু আমেরিকানরাও করতে পারছেন না যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি চাইছেনটা কি। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই যুদ্ধ বিষয়ের মধ্যেও কালকে জেনেভাতে একটি ডিপ্লোম্যাটিক টক্স করা সম্ভব হয়েছে, যা ইউকে মানে ইউনাইটেড কিংডম থাকবে, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ থাকবে এবং ইরানের বিদেশ মন্ত্রী কিন্তু পার্টিসিপেট করবে। যেখানে পুরো বিষয়টা যাচ্ছে তা তো আন্তর্জাতিক স্তরও বিভিন্ন ক্ষেত্রে বিপাকে পড়ছে, এটা তো বাস্তব। ভারতেরও কিন্তু ইরানে বিশাল পরিমাণে একটা ইনভেস্টমেন্ট আছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভারতের ভালো। সব মিলিয়ে এই ঘটনার মানে শেষ 7-8 দিনের চমকপ্রদ ঘটনা বলতে ইরানের ক্লাস্টার বোমার ব্যবহার, ডোনাল্ড ট্রাম্পের মিডিল ইস্ট থেকে নিজেকে উইথড্র করে নেওয়া, এবং ইসরায়েল কি ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা হারাচ্ছেন কোথাও না কোথাও গিয়ে। কারণ 2 সপ্তাহ সময় লাগবে, 2 সপ্তাহ ইসরায়েলের মিলিটারি যে ইকুইপমেন্টস তা যদি শেষ হয়ে যায়, যার ওয়েটটা ইরানের পক্ষ থেকে করা হচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতিটা এখন কোন দিকে যাচ্ছে তা কিন্তু সত্যি বাইরে থেকে বোঝাটা কার্যত অসম্ভব। কারণ যে খবরগুলো আমরা দেখছি বা আপনাদেরকে জানাচ্ছি তার পিছনেও কিন্তু অনেক বড় একটা আন্তর্জাতিক খেলা চলছে, যে খেলায় আবার চীন, রাশিয়া, ভারত নিজেদের মতো করে অবস্থান করছে। ফলে সমীকরণ দ্রুত বদলাচ্ছে, খবর এত আসছে, কোন খবরটা ঠিক কোন দেশের জন্য ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে তা অনুধাবন করা বা বোঝার ক্ষমতা কিছু আপনাদেরও আছে। আপনারা আপনাদের মতো করে বিষয়টা সাজিয়ে নিন। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।